করছি না, আমি দেখুন আমাকে প্রশ্ন করা হয়েছে, আমাকে বলতে যদি না দেওয়া হয় তাহলে তো মুশকিল। জল জীবন স্বীকার করে নিলেন যে আপনারা দেশের নাম নিতে পারেন না। INDIA INDIA কি হয়? INDIA কি হয়? INDIA উত্তর দিন কি হয়? INDIA প্রনাউন্স করুন। INDIA প্রনাউন্স করুন। নিজের দেশের নাম প্রনাউন্স করছেন না আপনারা। আপনারা বন্দে ভারত বলেন, বন্দে মাতরম বলেন না। আপনাদের থেকে বড় দেশদ্রোহী আর কেউ হয় না। আপনারা প্লিজ অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, একটু আলোচনা ফোকাস করি। প্লিজ একটু শুনি বর্ণ এক মিনিট একটু শুনবো একে একে, আর নাহলে একটা ব্রেক নেবো প্লিজ। তাহলে ব্রেকটা নিয়ে নিই। গতিতে ঘড়ির কাঁটা এগোচ্ছে। মিতাদি, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আপনি বলছেন, শুভেন্দু অধিকারীর সংগঠনের জোরে হতে পারে যে ওই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও 18টা সিট পেয়েছে বিজেপি। মালদা মুর্শিদাবাদে কোনোদিন কি কংগ্রেস এই রাজনীতিটা করেনি? কি রাজনীতি করেনি? না, কখনো না, কোনোদিন। মানে ওই ভোট ব্যাংকটা কোনো ফ্যাক্টর নয়, কখনো না। কারণ যদি করে থাকতো তাহলে অধীর রঞ্জন চৌধুরী, যিনি 25 বছর ধরে ওখানে বহরমপুর থেকে এমপি থেকেছেন এবং ওখানে 5 বার লাগাতার এমপি ইলেকশন জেতা মুখের কথা নয়, সেখানে দাঁড়িয়ে যখন উনি ধর্মীয় বিভাজনের কারণে হুমায়ুন কবিরকে দিয়ে একটার পর একটা এক্সট্রিম স্টেটমেন্ট করার ফলে উনি যেভাবে হেরে গেলেন গত বছরে, সেটা ধর্মীয় বিভাজনের রাজনীতি থেকে কংগ্রেস দূরে থেকেছে বলেই। আমরা মানুষের দৈনন্দিন ইস্যুস নিয়ে কথা বলি, আমরা পরিষেবা নিয়ে কথা বলি, আমরা শিক্ষা, শিল্প, চাকরি কোথা থেকে আসবে, কি করে বিনিয়োগ আনা যাবে, কিভাবে পরিকাঠামো ঠিক করা যাবে, আমরা সেটা নিয়ে কথা বলি। আমরা টিএমসিকে অ্যাটাক করি তাদের গভর্নেন্সের পলিসিসের উপরে, তাদের দুর্নীতির জন্য, তাদের সন্ত্রাসের জন্য। আজকে আমি শুরুই করেছিলাম সন্ত্রাসের ডেটা দিয়ে, যে ডেটাটাকে উনিও রিফিউট করতে পারলেন না। আই এম গ্ল্যাড যে আমার টিএমসির ভাই অ্যাকচুয়ালি বললেন যে উনি স্বীকার করে নিলেন যে এখন এখানে রাজনৈতিক মার্ডার হয়, সেই রাজনৈতিক মার্ডার বা রাজনৈতিক সন্ত্রাস শেষ করা যায়নি। বলতে দিন। তো ফলে আমরা কিন্তু ডেটা নিয়ে কথা বলছি, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং কি করে আগামী দিনে ভালো করা যায় সেটা নিয়ে কথা বলছি। আমাদের সম্পূর্ণ রাজনীতি কিন্তু ধর্মীয় বিভাজনের রাজনীতি থেকে অনেক বড়, এবং সেই জন্য অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতাকে হেরে যেতে হয়েছিল। তাহলে আমি আসছি বর্ণ। তাহলে বর্ণ যদি এটা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে তো আমাকে তাপসদার কাছে যেতে হয়। তাপসদা, না, সন্ত্রাস, ধর্ম, এইসব রাজনীতিটা তো তৃণমূল বিজেপি। আমি সিএনএর অ্যানিমেশন শিল্পীরা একটু আগে দেখালো না, বিজেপি তৃণমূলের যুদ্ধ চলছে। এদের প্রকৃতপক্ষে যুদ্ধ কিছু নেই। ওই যে বলছে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, রুটি কাপড়া নিয়ে রাজনীতি করি। আরে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে না তো কে রাজনীতি করছে? আজকে মুখ্যমন্ত্রীর কি কাজ নাকি মন্দির তৈরি করা, একের পর এক মন্দিরের ঘন্টা নাড়িয়ে পুজো দেয়? এটা না, ভারতের সংবিধানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা তৈরির জন্য না। তাদের কাজ হচ্ছে মানুষের যে জনজীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি করবে। মোদি যখন তৃণমূলের আমলে কতগুলো ইউনিভার্সিটি হয়েছে, আপনাদের আমলে কতগুলো ছিল? আরে আপনি বলার মাঝখানে বলেন কেন? এটা তো বদভ্যাস, এটা বদভ্যাস। দেখতে পাচ্ছেন আমি কেমন চুপচাপ থাকি আপনারা যখন বলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করলেন, দুর্গা শিলান্যাস করলেন, মহাকালের শিলান্যাস করলেন, আর রাজ্যে নিয়োগ বন্ধ, এসএসসি বন্ধ, ডেট বন্ধ, ৮,২০৩টা স্কুল বন্ধ হয়ে গেছে। একের পর এক প্রাইমারি স্কুল বন্ধ। বামফ্রন্ট জমানায় কত বেশি স্কুল বাড়ে তার চেষ্টা আমরা করেছি, আর একের পর এক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। একটা বিষয় জানতে চাই, এটা যে বক্তব্যটা আপনি এই মুহূর্তে রাখছেন দাদা, না, আমি আপনার কাছেই থাকছি। আপনি যে বক্তব্যটা এই মুহূর্তে রাখছেন দাদা, এটা আমরা মোটামুটি প্রত্যেকটা নির্বাচনের আগে বামেদের কাছ থেকে শুনেছি, বা বলতে গেলে বিরোধীদের সবার কাছ থেকে শুনেছি। আমি রেমেডির কথা বলছি। আমি বলছি যদি তৃণমূল কংগ্রেস এতটাই খারাপ হয়ে থাকে, এতটাই খারাপ রাজনীতি তারা করে থাকে, তাহলে মানুষ পরিবর্তন আবার চাইবে। সেই পরিবর্তন আনার ক্ষেত্রে কি করছেন আপনারা? আমি ছেড়ে দিলাম ইলেকশন কমিশনের ভূমিকা, আমি ছেড়ে দিলাম রাজনৈতিক দল হিসেবে বামেরা কি করছে ছেড়ে দিন, সিপিএম কি করছে, বাম ছেড়ে দিন, সিপিএম কি করছে?
আজকের আলোচনার সমস্ত প্রতিনিধি এবং তোমার কাছে প্রশ্ন রাখছি, মানুষের সকলের নিয়োগের ব্যাপারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কারা কথা বলছে? এরা তো শুধু মন্দির মসজিদ ধর্ম দাদা, একটা কথা বলুন তো। ভারতীয় জনতা এক পার্টি সেকেন্ড, বলছে। দিদি, আপনারা বলেছেন আমাকে প্লিজ বলতে দিন। প্রতিদিন রাস্তায় দেবব্রত দিদি, আমাকে বলতে দিন। প্লিজ। আর পরিষেবা দিয়ে তুমি বলো, পরিষেবা দিয়ে যদি হতো না তাহলে কোভিডের পরে 21-এর নির্বাচনে হই হই করে জিততাম। কোভিডে আর কাউকে দেখতে পাইনি। তাপস দা, আমি স্যানিটাইজারে 100% সিপিএম এর সহমত কাস্তে আপনার হাতুড়ি কথার লাগিয়ে সাথে। পরিষেবা হয় না। রাম স্যানিটাইজারে মন্দিরে কাস্তে হাতুড়ি আমি লাগিয়ে 100% পরিষেবা হয় না। 100% একমত। পরিষেবা হয় না। মিশেছে, মানতে হবে ভাই। 100% একমত। মন্দির মসজিদের রাজনীতি দিয়ে মানুষের সমস্যা মেটানো যাবে না। যদি হতো এই যেমন তাহলে যদি রাম আমি বলি মন্দির এবারে। গড়ার পরে বিজেপি ওখানে জিততো, কিন্তু বিজেপি জেতেনি। বর্ণ বলো। হ্যাঁ, প্রথমেই বলি, উনি যে বলছিলেন না যে কোভিডের সময় আমরা এমন সেবা দিয়েছি আমরাই জিতে আসতাম, ওই লাল ক্যান্টিন, লাল ফিতে, লাল চাল, লাল ডাল খালি সবার পেছনে লাল লাগিয়ে দিলেই সেটা পরিষেবা হয় না। পশ্চিমবঙ্গের বুকে কোভিড পরিস্থিতিতে তাপস দা, মন্দির মসজিদের রাজনীতি আমি আপনাকে 100% সহমত আপনার সাথে, কিন্তু তারপরেরটা আমি জানতে চাইছি দাদা। তারপরেরটা জানতে চাইছি। ঠিক আছে, ছেড়ে দিন, মন্দির মসজিদের রাজনীতি খুব খারাপ রাজনীতি। আমি আপনাকে বলছি, যে এক সেকেন্ড, রাজনীতি ভালো, আমাকে বলতে দিয়েছি। আমাকে বর্ণমোহন বলেছে, বর্ণমোহন আমার নাম, আমি বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি, উনি যেটা বলছিলেন যে কোভিডে ওনারা যেভাবে সাহায্য করেছেন জনগণকে, ওনারাই জিতে আসছেন। আমি বলি হ্যাঁ, সিপিএম সাহায্য করেছে, ফ্ল্যাগ বেঁধে জামাটাকে ফ্ল্যাগের মতো করে প্রিন্ট করে লোকের বাড়ি বাড়ি স্যানিটাইজার দিয়েছে, কাস্তে হাতুড়ি ছাপে। আমি বলছি পশ্চিমবাংলার ক্লাব, পুজো কমিটি, পাড়া মহল্লা কমিটি সবাই কোভিডের সময় নেমেছিল। তৃণমূলে নেমেছিল, কংগ্রেসে নেমেছিল, সিপিএম এ নেমেছিল, কিন্তু পার্থক্যটা কোথায়? তৃণমূল পতাকা নিয়ে নামেনি। যারা তৃণমূল করে তারা রাস্তায় ছিল, তারা ক্লাব সংগঠনে ছিল, কেউ পাড়া সংগঠনে ছিল, ওরা সেখানেও পলিটিক্স করেছে। এক সেকেন্ড, আমার শেষ হয়নি, লেট মি ফিনিশ মাই টার্ন। আমার সেখানে ওরা খালি পতাকা বোঝে, খালি লাল ঝান্ডা খালি পুকার বোঝে, তাই জন্য ঝান্ডা নিয়ে লোকের বাড়িতে কিন্তু অক্সিজেন বর্ণ দিতে একটা গেছে। কথা বলি তাহলে, দ্বিতীয় এখানে কথা, আসবো প্রথম ফেলে। কথা, দ্বিতীয় কথা। না না, বর্ণ তোমার কাছেই থাকবো। হ্যাঁ। আজকে একটা অভিযোগ উঠেছে, এই যে আনন্দপুরের আগুনটা লাগলো, এটার পর একটা অভিযোগ উঠলো যে ওখানে সাংসদ তিনি দেরিতে গেলেন। দমকল আমি ছেড়ে দিলাম, সেটা বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে। সাংসদ তিনি 15 ঘন্টা পরে গেছেন ওই এলাকায়। যদিও অরূপ বিশ্বাসকে আমরা যেতে দেখেছিলাম, খুব দ্রুতই উনি পৌঁছান। এই ঘটনা যখন নিয়ন্ত্রণে, মানে বেশ খানিকটা সময় লাগছে নিয়ন্ত্রণে আনতে, কারণ ভয়াবহ আগুন। আমি বুঝে গেছি আপনার কথা। তাহলে আমি কাট টু শট আমি বলে দিচ্ছি। তাহলে মানুষের পাশে থাকা। আমি কাট টু শট আপনাকে বলে দিচ্ছি, ওখানে খালি সাংসদ না, ওখানে বড় চেয়ারম্যান ছিল, ওখানে কাউন্সিলর তো ছিল, সবাই। ওখানে এমএলএ কিন্তু ছিল, মানুষ বলছে যে ওইখানকার দেরিতে এসেছেন ওনারা। ওইখানকার ওরা দেরিতে এসেছেন, আমি বলছি, দমকল দিদি মন্ত্রীকে আমাকে দেখতে বলতে পাওয়া দিন। যায়নি, এই অভিযোগও তো বিজেপি তুলছে। আচ্ছা ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলি, ডু ইউ নিড অ্যাডমিনিস্ট্রেশন ফেসেস, একটু ছবিটা ফুল ফ্রেম দেখাতে চাইবো। অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসেস অর ডু ইউ নিড অ্যাকশন? আপনার যেখানে আগুন লেগেছে সেখানে আপনি কি চান? আগুন নেভানো, না সেখানে আপনি চান র্যাম্প ওয়াক? আপনার দরকার হচ্ছে জেবিসিও দরকার ছিল। আমি আপনাকে বলি, সেখানে যেখানে আগুন লেগেছে ঘিঞ্জি জায়গা, সেখানে দমকল পৌঁছেছে, অনেক লোকাল দেরি করে জনপ্রতিনিধিরা পৌঁছেছে। পৌঁছেছে। সায়নী ঘোষ, আমি এবং বলছি সায়নী ঘোষ, সায়নী ঘোষ, উনি বলছেন ওখানে রাজনীতি করবেন না, আগে মানুষের প্রাণ বাঁচান। আমি আবার বলছি, কিন্তু 15 ঘন্টা পরে সাংসদ কেন why 15 hours? Why 15 hours? আমি বলছি why 15 hours? আমি বলছি সায়নী ঘোষ একজন খালি সাংসদ না, উনি একজন সেলিব্রিটি ফেসও। ওনার একটা ক্রাউড, ওনার একটা জনপ্রিয়তা আছে। ওরকম পরিস্থিতিতে যদি ওখানে যায়, একটা ওখানে ক্রাউড ফুল হবে, সেই জায়গাটায় একটু শুনে নি প্লিজ। সেই জায়গায় ক্রাউডটাকে অ্যাভয়েড করার জন্য সায়নী ঘোষ সেই স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে কিনা সেটা সায়নীদি বলতে পারবে। আমার কথা এই কারণেই হচ্ছে। দ্বিতীয় কথা, দিদি বলছিলেন অধীর চৌধুরী বিরাট নেতা, শুভেন্দু নারদার নেতা, বা বাস্তবেই নারদার নেতা। সেই শুভেন্দু যখন 2020-তে তৃণমূল ছেড়ে, যখন আমরা দাদার অনুগামী স্ট্যান্ড পয়েন্টে আছে, না বিজেপিতে না তৃণমূলে, তখন বলছে শুভেন্দু বিজেপির দিকে যাচ্ছে বলে জল্পনা হচ্ছে, তখন এই অধীর চৌধুরী, দাঁড়ান না, আমি অধীর চৌধুরীকে বলছি, আপনাদের এলাই আমি জানি অধীর চৌধুরী কংগ্রেস না। সেই সময় অধীর চৌধুরী চিঠি লিখেছিল শুভেন্দু অধিকারীতে যে তুমি কংগ্রেসে ফিরে এসো, যেরকম সোমেন মিত্র তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে এসে পিসিসি সভাপতি হয়েছে, তুমি আবার কংগ্রেসে ফিরে এসো, কংগ্রেস তোমাকে সমর্যাদায় তোমাকে আবার রাজনীতি করার সুযোগ দেবে। তাহলে দিদিভাই যে বলছিলেন কংগ্রেসের দিদিভাই যে কংগ্রেসের অধীর চৌধুরী কি মহান, সেটা প্রমাণিত হয়ে গেল ওনার কি স্ট্যান্ড পয়েন্ট। জল জীবন মিশন, খড়গপুরে টাটার যে প্ল্যান্টটা আছে, তাদের কাজই হচ্ছে পাইপ বানানো, তাদের কাজই হচ্ছে জলের পাইপ বানানো। এই